Welcome to my Step Plus YouTube channel. Today we are going to discuss about class 12's Asleep in the Valley is the second poem. The poem is written by the French poet Jean-Nicolas Arthur Rimbaud. The actual meaning of the poem is futility of fire. The poem is a sonnet. It is an Italian sonnet. Someone's called it is Petrarchan sonnet. In first eight line, which is called octave, we find two stanza. First four line description of natural scene, of a valley, mountain stream, etc., etc. Has two stanza. First three line description of the shoulders and natural insects, etc., etc. Line of the poem is very pathetic. It indicates that the shoulder is actually not asleep but asleep or died. The actual meaning of the poem is futility of fire. The poem is written at the time of a war with Europe and Russia in 1870. Now we are going to discuss about the word meaning and Bengali meaning of the poem. We try to make out what the poem has. Let us start. স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। ভ্যালি মানে উপত্যকা, গ্রিন মানে সবুজ। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে যার মধ্য দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলেছে। স্ট্রিম মানে নদী, স্লো মানে ধীর গতিতে, ফ্লো মানে বয়ে চলছে। তাহলে ধীর গতিতে অর্থাৎ কুলু কুলু ধ্বনিতে একটি ছোট্ট নদী যে উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে। অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস, এবং গাছেদের পাতাগুলো কি রূপালি আভায়। সিলভার ব্রাইট মানে রূপালি আভা, তাদের রংটা যেন রূপালি রূপালি লাগছে। গ্রাস অর্থাৎ ঘাসেদের যে রং সেটাকে রূপালি রূপালি লাগছে। ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম দ্য সান রেজ, পাহাড়ের চূড়া থেকে সূর্যের আলো। দ্যাট ফিলস দ্য হলো ফুল অফ লাইট, যেটা কি করছে না ওই হলো অর্থাৎ খাদটাকে, ওই যে উপত্যকার মধ্যবর্তী যে খাদ সেটাকে আলোয় আলোকিত করছে বা আলোয় ভরিয়ে তুলেছে। যাটিতে সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। ফার্স্ট চারটে লাইনে আমরা চারটে শব্দের মানে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে আমরা জেনে নেব। ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা অর্থাৎ পাহাড়ের যেখানে দুদিকে উঁচু থাকে, মাঝখানটা খাদ। আর স্ট্রিম, স্ট্রিম মানে নদী। আর স্ট্যান্ডস, স্ট্যান্ডস মানে সমুদ্রের তীর। আর হলো, হলো মানে শূন্যস্থান। তাহলে প্রথম চার লাইনে আমরা চারটা ওয়ার্ডের মানে দেখলাম। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ফলো ইয়ার টেক্সট বুক। এ শোল্ডার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড, একজন সৈন্য ভেরি ইয়ং যে খুবই তরুণ, লাইজ ওপেন মাউথ হামুক করে রয়েছে। পিলো মেড অফ ফার্ম, একটা বালিশ যেটা ফার্ম দিয়ে তৈরি। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে, হিজ হেড তার মাথার নিচে রয়েছে। অ্যাসলিপ সে ঘুমন্ত অবস্থায় রয়েছে, গভীর নিদ্রায় রয়েছে। স্ট্রেচেড ইন হিজ হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেচেড মানে মূলত পা দুটো ছড়িয়ে রয়েছে আন্ডারগ্রোথের মধ্যে, অর্থাৎ ছোট ছোট গাছপালা আর মধ্য দিয়ে যে গুল্ম জাতীয় গাছ, সেই গাছদের মধ্যে তার পা দুটো রয়েছে এবং তার পায়ের উপরে কি কি রয়েছে আমরা একটু পরে দেখব। পল হিজ ওয়ার্ম, তার শরীরের উষ্ণতাটা কি হয়ে গেছে, কমে গেছে। ওয়ার্ম মানে তাপ। হি পল মানে বিবর্ণ, অর্থাৎ তার শরীরটি ফ্যাকাশে হয়ে গেছে। অ্যান্ড গ্রিন সানসোকড বেড, সবুজে আবৃত সূর্যস্নাত বিছানাতে। তাহলে কি হয়েছে না, সবুজের মধ্যে থেকে সূর্যের আলোতেও থেকে সৈনিকটির দেহ কি হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কেন বিবর্ণ হয়ে গেছে আমরা একটু পরেই পাবো। এই চার লাইনে আমরা কি কি ওয়ার্ডগুলো পাচ্ছি কঠিন কঠিন, সেগুলোর মানে আমি লিখে দেখাচ্ছি। যে ওয়ার্ডগুলো রয়েছে কঠিন কঠিন ওয়ার্ড, সেইগুলোর মানে আমরা এখন দেখব। পিলো মানে বালিশ, স্ট্রেচেড মানে ছড়ানো বা প্রসারিত বা বিস্তৃত। আর আন্ডারগ্রোথ মানে গুল্ম জাতীয় বৃক্ষ, অর্থাৎ বড় গাছের তলায় ছোট ছোট যে গাছগুলো
জন্মায় তাদেরকে আন্ডার গ্রোথ বলা হয়, অনেকে আগাছাও বলে থাকে। আর পল, যেটাকে বিবর্ণ বলা হয়, অর্থাৎ পল ওয়ার্ম আছে তো এখানে বিবর্ণ ফ্যাকাশে, এটাকে বলা হচ্ছে পল। আর সানসোকড বেড অর্থাৎ সূর্য স্নাত বিছানা বা সূর্যের আলো পড়ে যেন বিছানাটি কি হয়ে গেছে, সূর্যের আলোতে ভিজে গেছে, এটাকে বলা হচ্ছে সূর্য স্নাত বিছানা। এরপরে আমরা সেসেটের ফার্স্ট 3 লাইন এরপরে আলোচনা করব। হিজ ফিট, তার পাগুলো রয়েছে অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মধ্যে। হি স্লিপস, সে ঘুমিয়ে আছে। তাহলে আচ্ছা, এইখানে আমরা যদি বলি হিজ ফিট আন্ডার গ্রোথের মধ্যে ছড়ানো ছিল তার পা, যে গাছগুলো তার পায়ের উপরে ছিল তাতে ফুল ফুটেছিল, আর সেই ফুলগুলো সৈনিকটির পায়ের উপরে যেন পড়ে আছে, কবির মনে হয়েছে। অথবা রাত্রে বিকশিত হয়েছিল যে ফুলগুলো বা ফুটেছিল যে ফুলগুলো, সেগুলো ওই আন্ডারগ্রোথের ফুলগুলোই সৈনিকটির পায়ের উপর পড়ে আছে। নেক্সট আসবো যে হিজ স্মাইল ইজ লাইক ইনফ্যান্টস, তার হাসি যেন শিশুর মতো। জেন্টেল, ভদ্র, উইদাউট গার্ল, কোনোরকম কিন্তু তাতে খাদ নেই, কোনোরকম কোনো তাতে হিংসা নেই। উইদাউট গার্ল, কোনোরকম তাতে চতুরতা নেই, কোনো কিছু নেই, নিষ্পাপ যেন একটা হাসি, সৈনিকটি হাসছে। এরপরে আসবো, বলছি কি নেচার, ওহো প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। কবি অনুভব করতে এখনো পারেননি যে সৈনিকটি মারা গেছেন, এখনো তিনি বলছেন ওহ নেচার, ওহি প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। লাস্ট 3 লাইনে অর্থাৎ সেসেটের যে শেষ 3 লাইন রয়েছে সেটাতে কি বলা আছে? ডিয়ার স্টুডেন্টস, ফলো ইয়োর টেক্সট বুক। লেট আস স্টার্ট। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জরিত পতঙ্গ, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার এই বিশ্রামকে বিঘ্নিত করো না, তার এই বিশ্রামকে বিঘ্নিত করো না। কে বলছেন? কবি বলছেন। হামিং ইনসেক্টসকে অর্থাৎ গুঞ্জরিত পতঙ্গ, হামিং মানে গুঞ্জরিত, গুনগুন গান করে যে পতঙ্গ তাকে বলা হয় হামিং, আর ইনসেক্টস মানে পতঙ্গ। হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার এই বিশ্রামটিকে বিঘ্নিত করো না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড ইন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপরে রয়েছে। অ্যাট পিস, শান্তিতেই সে রয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, ইন হিজ সাইডস দেয়ার আর 2 red holes, তার সাইডে রয়েছে 2টো ক্ষত চিহ্ন। এই ক্ষত চিহ্নই ইন্ডিকেট করতেছে যে সৈনিকটি আর নেই, সে মারা গেছে। এখানে আমরা কি কি কঠিন কঠিন শব্দ পেলাম লাস্ট 6 লাইনে বা শেষেতে, সেটা আমরা একটু বোর্ডে আলোচনা করি। মূলত 2টি কঠিন শব্দ পাবো। একটা হচ্ছে গার্ল, GUILE, আরেকটা হচ্ছে হামিং, HUMMING। অ্যান্ড এই গার্ল শব্দটির বাংলা মানে হচ্ছে প্রতারণা, ধূর্ততা, সততা। ইংলিশ মানে যদি পড়ে তাহলে ক্রাফটিনেস, ডিসাইট, DECEIT, ডিসাইট বা ক্রাফটিনেস, এইগুলোকে বলা হচ্ছে কি না গার্ল। আর গুঞ্জরিত মানে হচ্ছে হামিং, অর্থাৎ গুনগুন করা, এটাকে বলা হচ্ছে গুঞ্জরিত। তাহলে এই যে কবিতাটা আমরা দেখলাম, এই কবিতাটাতে আমরা বেশ কিছু কিন্তু মেন বিষয়গুলো দেখলাম যেগুলো এবছর পড়তে পারে, সেই বিষয়টি এখন আলোচনা করব। বা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কোন বিষয়গুলোর উপর জোর দিবে, এই কবিতার কোন কোন লং কোশ্চেনের উপর জোর দিবে, তা এখন আমরা আলোচনা করব। আর শর্ট কোশ্চেনের বেশ কয়েকটা শর্ট কোশ্চেনও আমি বলে দিচ্ছি, এইগুলোর মধ্য থেকে আশা রাখছি আসবে। এখন আমরা সেই প্রসঙ্গটি আলোচনা করব। অর্থাৎ কবিতাটির মানে কি? ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের কোনো দরকার নেই, অর্থহীন, যুদ্ধ হচ্ছে অর্থহীন।
তাহলে কবিতাটির মানে হচ্ছে, আচ্ছা অ্যাসলিপ মানে কি? অ্যাসলিপ শব্দটার মানে কি? অ্যাসলিপ শব্দটার মানে স্লিপ মানে আমরা জানি ঘুমন্ত, কিন্তু অ্যাসলিপ মানে কি? অ্যাসলিপ মানে হচ্ছে গভীর নিদ্রায় নিদ্রিত থাকা। আর এই প্রসঙ্গে একটা বলে রাখি, দ্য স্লিপস দ্যাট ডাজ নট ব্রেক ইজ কল্ড ডেথ। তাহলে দ্যাট স্লিপস ইন্ডিকেটস ইন দিস পোয়েম ডেথ। এই অ্যাসলিপ শব্দটি দিয়ে কবি কিন্তু ডেথকে ইন্ডিকেট করেছেন। আর ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। পাহাড়ি এলাকায় যখন দুদিক উঁচু থাকে এবং তার মাঝখানটা খাদ থাকে, ঠিক সেটাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। আর এখানে এটাই বলা হয়েছে ভ্যালির মধ্য দিয়ে। আর এটা একটি সমুদ্রের তীরে, না সমুদ্রের তীরে পর্বতের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। পর্বতের চূড়ায় রোদ পড়েছে, সেই রোদের ছটা সমগ্র উপত্যকাটিকে ভরে দিয়েছে। স্লিপ ইন দ্য ভ্যালি ইজ এ পোয়েম অফ পারফেক্ট লিরিক। আর হচ্ছে কি না, কখন এটা লেখা হয়েছিল? যখন রাশিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হয়েছিল, ঠিক সেই সময় কবি 1870 সালে এই কবিতাটি লিখেছিলেন। আমি ফার্স্টেই এটি বর্ণনা করে গেছি। আর কবি ফ্রেঞ্চ ছিলেন আর তরুণ ছিলেন, তিনি 16 থেকে 20 বছর বয়সের মধ্যে এই কবিতাটি লিখেছেন। আর সনেট কারণ কি? এটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ এতে 14 লাইন আছে। দ্যাট দ্য পোয়েম দ্যাট কনসিস্ট 14 লাইনস ইজ কল্ড সনেট। The poem that consists 14 lines is called sonnets. A sonnet has two parts. First is called octave, which has 8 lines, and the last portion is called sestet, which has 6 lines. And first portion has two stanza. Each stanza has 4 lines, and next sestet has 2 stanza. Each stanza has 3 lines. যে লং কোশ্চেনগুলো আসতে পারে এই জায়গা থেকে যে লাইনগুলো তুলে, সেটা হচ্ছে একটি হচ্ছে ন্যাচারাল সিন। প্রথম আমাদেরকে সামারি তো করতেই হবে, সামারি অফ দ্য পোয়েম, সামারি অফ দ্য পোয়েম, ন্যাচারাল সিন। আর হচ্ছে কি না, এই যে 2 red holes, এই লাইনটা তুলে কিন্তু কোশ্চেন পড়তে পারে। হোয়াটস ইন্ডিকেটস দ্য 2 red holes, ওয়াই হি ওয়াজ অ্যাট পিস, সে কেন শান্তিতে রয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ রিটেন দিস পোয়েম অফ দ্য পোয়েট বা বাই দ্য পোয়েট। তাহলে কবিতাটি লেখার কবির অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল? যে যুদ্ধ অর্থহীন এবং যুদ্ধের কোনো প্রয়োজন নেই। যুদ্ধ মানে সৈনিকের প্রাণ হারা হয়, অর্থাৎ দেশের তরুণেরা রক্ত ঝরায় আর নেতারা শুধু দাঙ্গা করায়। এটাই হচ্ছে যুদ্ধের অর্থ। কবি এটা বোঝাতে চেয়েছেন। দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ দ্য মেন মোটো অফ দিস পোয়েম। নেক্সট যেটা আসবো, যারা পারবে অর্থাৎ যারা বেশি নম্বর পেতে চায় তাদের জন্য লাইন তুলে তুলে কোশ্চেন সলভ করতে বলবো। 4টে কোশ্চেন আমি বলে দেবো। আর যারা পারবেন না, যে সকল ছাত্রছাত্রী ইংরেজিতে উইক, যারা পারবে না, তাদের জন্য একটি মাত্র লং কোশ্চেন থাকলো সামারি অফ দ্য পোয়েম। এটাই করবে। সকল ছাত্রছাত্রীকে অনুরোধ থাকলো আমার তরফ থেকে যে শুধু সামারি অফ দ্য পোয়েম করো, আর যাই কোশ্চেন আসুক তার সামারি অফ দ্য পোয়েম এইটা করে তার যদি মানেটা ঠিক করে বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা যেই প্রশ্নটা পড়বে সেই প্রশ্নটার অ্যান্সার অনেকটাই লিখতে পারবে। আর পার্ট পার্টে অ্যান্সার থাকে, তাই উত্তর দেওয়া আমাদের কাছে সোজা হবে। আর লাইন তুলে যে প্রশ্নগুলো হয় সেগুলো প্রথম বলছি আমি, যে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, এই যে ন্যাচারাল সিন ব্যাখ্যা করা হয়েছে, এই লাইনটা তুলে একটি কোশ্চেন হতে পারে। আরেকটা হচ্ছে পল হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড, এই লাইনটা তুলে কোশ্চেন হতে পারে। আর যেটা হতে পারে সে ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টেল উইথাউট গার্ল, এইটি এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর এবছর তো 2020 সালে তো পড়েই গেছে হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা পড়ে গেছে, আর হচ্ছে না। শুধু এই লাস্ট স্ট্যাঞ্জা থেকে একটি লাইন তুলে হতে পারে যে অ্যাট পিস ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। অর্থাৎ এই 4টি কোশ্চেন 4টি প্যারা থেকে যারা
বেশি নাম্বার পেতে চাও, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী আমার বেশি নাম্বার পেতে চায়, পাঠ পাঠে অ্যান্সার দিতে পারবে, তাদের জন্য এই 4টে লাইনের উপর জোর দেওয়ার অনুরোধ থাকলো। আজকের পর্বে এখান থেকেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, হোপ সি ইউ এগেন ইন মাই নেক্সট ভিডিওস। মে গড ব্লেস ইউ অ্যান্ড হ্যাভ এ রিকোয়েস্ট টু ইউ to give your valuable comment in my comment section. I get inspired by your like, and if you share this video, you are help to me, which is valuable to me. Thank you.